প্রকৃতির প্রতি শ্রদ্ধা রেখে যদি আমরা প্রযুক্তি তৈরি না করতে পারি তাহলে দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাব। পরিবেশ বান্ধব প্রযুক্তি পৃথিবীকে বাঁচাতে পারে, কিন্তু তা কখনোই কার্যকর হবে না যদি তা মানুষের ক্ষতি করে। নমস্কার, আমি দেবী সাহা, আপনারা দেখছেন ইকো ইন্ডিয়া। রাউরকেল্লায় চাষিরা তাঁদের বিক্রি না হওয়া ফসল রাখছেন সৌরশক্তি চালিত কোল্ড রুমে। বাঁচছে টাকা, কমছে খাদ্যের অপচয়। আর জলবিদ্যুৎ একটা গুরুত্বপূর্ণ নবায়নযোগ্য শক্তির উৎস, কিন্তু বিশাল বাঁধ তৈরি করতে গিয়ে প্রায়ই ক্ষতি হয় স্থানীয় এলাকার। চলুন দেখি তার তিনটে বিকল্প। প্রতি বছর ভারতে উৎপাদিত মোট ফল আর সবজির 5 ভাগের 1 ভাগই নষ্ট হয়ে যায় কেবলমাত্র সঠিক সংরক্ষণের অভাবে। ওড়িশার রাউরকেল্লায় একদল মহিলা দেখাচ্ছেন কিভাবে এই চিত্র বদলে দিতে হয়। তারা দেখাচ্ছেন কিভাবে সৌর শক্তির সহজ ব্যবহার অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। রাউরকেল্লার বাজারে বিক্রেতাদের জন্য দিনটা বেশ কষ্টকর। আর গরমের তাপে যখন বিক্রি না হওয়া ফল সবজি পচতে শুরু করে, তখন পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ে। গাড়ি ভড়া করে শেষে অবশিষ্ট এই গাড়িতে আনিব যে টেম্পো সেই টেম্পোরে নেকি পড়াউছিল। পথে প্রায় 25% সবজি নষ্ট হয়ে যেত, মানে 25% নষ্ট হতো। রাউরকেল্লার পানপোষ বাজারের বাসিন্দা সুমিনা সোনু বাল্লা জানেন, এর ফলে বিক্রেতারা কত কম দামে জিনিস বেচতে বাধ্য হন। যদি গোটে আইটেমটা বেশি আসিগলা মানে সেটা মানে তাকে যদি রেট দিব 40 ইউরো সেন্ট মার্কেটে 10 টাকার বাধ্য হইকে ଦେଇକି যাওবে, अदरवाइज ସେମାନେ ফোপাড়ি ଦେଇକି যাଉଥିଲେ। যদি কেହି ନ ନେବେ 10 টাকা ଦେଇକି ସେମାନେ ଫୋପାଡି ଦେଇତା, ଯୋଉଟା କି ତାଙ୍କର ମାନେ ଦିନଭର ମଜୁରୀ ବି ବାହାରୁ ନଥିଲା, ପ୍ଲସ୍ ତାଙ୍କର ଜିନିଷ ୱେଷ୍ଟ ହଉଥିଲା। ତ ସେମାନେ ସଦାବେଳେ ଦୁଃଖିତ ଥିଲେ, ଆଉ ମାନେ କାନ୍ଦି ବି ପକଉଥିଲେ ଥରେ ଥରେ ଏମିତି କି ତାଙ୍କୁ। বিশ্বের অন্যতম বড় খাদ্য উৎপাদনকারী দেশ হিসেবে ভারতে প্রতি বছর 30 কোটি মেট্রিক টনেরও বেশি ফল ও সবজি ফলে, কিন্তু এর একটা বড় অংশই কখনোই আমাদের পাতে পৌঁছায় না। গরমে দেশে সংরক্ষণের অভাবে ফসল পচে যাওয়াই এর প্রধান কারণ। আর সাধারণ কৃষকের কাছে এর অর্থ ফলন ভালো হলেও আয়ের ক্ষতি। তবে রাউরকেল্লা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি পরীক্ষামূলক প্রকল্পে এর সমাধান মিলেছে। শহর জুড়ে তারা সৌরচালিত ছোট হিমাগার বা কোল্ড রুম বসিয়েছেন, আর তুলসী দাসের মতো নারীরা এগুলি পরিচালনা করছেন। কোল্ড রুম রে গোটে ফার্মার তার দিনে মাত্র 3 টাকা বা 3 ইউরো সেন্ট করে নি। এই সামান্য টাকাটা কৃষকদের সাধ্যের মধ্যে। দিনকু 3 টাকা আগে ওদের অনেক টাকার সবজি 300 টাকা তার গোটে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। 3 টাকা যদি বঞ্চি পারে, এখন মাত্র 3 টাকা খরচ করে অপচয় কমছে, আর ওরা আয়ও বেশি করছে। ভালো রହୁଛି, 3 টাকারে আরামে রাখিকি নেই পার জিনিসটা। এই স্থানীয় প্রকল্পটি জাতীয় কোল্ড চেন বাজারের জন্য বড় চ্যালেঞ্জ, যা এখনও মূলত পাইকারি ব্যবসায়ী আর মধ্যস্বত্বভোগীদের দখলে রয়েছে। নামমাত্র খরচে সহজলভ্য এই ব্যবস্থাটি বিশেষভাবে ছোট কৃষকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। বিভিন্ন টেম্পারেচার সেট আছে, সব জিনিস যে নেই সব জায়গায় পুরে দেবু নাই, সব জায়গায় সব জিনিস সেট আছে। সেট হিসাবে আমরা মেম্বার মানে সেই কাম করନ୍ତି, তাଙ୍କୁ বুঝাନ୍ତି এই জিনিসটা এই জায়গায় রাখো, সেই জিনিসটা সেই জায়গায় রাখো, তো সেই টেম্পারেচারে সেই জিনিসটা রইলে বেশি দিন লাস্টিং করিব। সব বুঝেকি তাଙ୍କୁ টেম্পারেচার সব অলগা অলগা মাঝে অলগা অলগা জিনিস তিনটা স্টোরে ଆମର 30 মেট্রিক টনর জিনিস রক্ষাକୁ দিয়াছে, ক্যাপাসিটি আছে। এই কোল্ড রুমগুলি সৌরবিদ্যুৎ চালিত, ফলে এগুলিকে সাধারণ বিদ্যুৎ সংযোগের উপর নির্ভর করতে হয় না, তবে তো অনেক সময় অনিশ্চিত। The solar panels of all the 5 such সৌর প্যানেলগুলি মিলিয়ে 80 80 কিলোওয়াট বিদ্যুৎ per তৈরি year হয়। there is a saving of around প্রায় 1 lakh 1 units. ইউনিট বিদ্যুৎ 1 lakh units সাশ্রয় saving is হচ্ছে। done. Yeah. এটি This cold storage একটি is নির্ভরযোগ্য হিমাগার, যেখানে you can say 24 it is a ঘন্টাই reliable বিদ্যুৎ থাকে। cold storage with 24/7 supply, কারণ because in দিনের the বেলা daytime এটি it runs সৌরশক্তিতে with the চলে, আর রাতের solar জন্য energy, বিকল্প and তাপীয় during the সঞ্চয় night time ব্যবস্থা it is থাকে। a backup of thermal storage. তুলসী দাস জানাচ্ছেন, এই ব্যবস্থাটিকে কাজে লাগানোর কিছু কৌশলও আছে। যেমন টমেটো যদি বোটা সমেত তোলা হয় এবং রাখা হয়, তবে তা দীর্ঘদিন টাটকা থাকে। ଆଉ ଯୋଉ যেসব ଚାଷୀ কৃষক আর ফার্মার বিক্রেতারা ভেন্ডরମାନେ এখানে আসছেন আসেন, আমি ତାଙ୍କୁ তাদের ସହଯୋଗ সাহায্য করি। କରନ୍ତି, হিমাগারে ତାଙ୍କର সবজি রাখা বা বের করার গাইডলাইন সময় ফলো সঠিক କରି তাଙ୍କ নিয়মগুলো কি ଜିନିଷକୁ ଠିକ সে বিষয়ে সুরক্ষিত তাদের ରଖନ୍ତୁ, সচেতন করি। নিয়ন্তু। চারপাশ যখন অন্ধকারে ঢাকা, তখনই সুমিনা সোনু বাল্লার কাজ শুরু হয়ে যায়। কোল্ড স্টোরেজ নিয়ন্ত্রণকারী দলের সদস্য হিসেবে স্থানীয় বাজার থেকে সবজি সংগ্রহ করে পানপোষ বাজারের হিমাগারে জমা দেওয়ার দায়িত্ব আজ তার উপর পড়েছে। এই সমবায় সমিতি 10 জন নারীকে নিয়ে গঠিত। তারা পালা করে সব কাজ সামলান।
সে কৃষকদের কাছ থেকে ফসল বুঝে নেওয়াই হোক, তাপমাত্রা হিসাব রাখা হোক, ডেলিভারি দেওয়া হোক, কিংবা অর্গানিক কমিউনিটি স্টোর চালানোই হোক। আর এটা ଗୋଟେ রেগুলার ইনকাম হয়ে গেল। মানে আমাদের সেরকম কোনো স্থায়ী রোজগার ছিল না, মানে তবে এখন আমি একটা ধরা বাঁধা মাইনের চাকরি করছি। এটা ଗୋଟେ রেগুলার ଗୋଟେ লাগুଛି কি ହଁ কোন জায়গায় আমরা 500 টাকা বা প্রায় 5 ইউরো দিয়ে শুরু করেছিলাম, তারপর 5000 টাকা, তারপরে 5000 আসিলা, কিন্তু আজকের ডেট রে আমাদের মাসিক বিক্রি প্রায় 7 লক্ষ টাকা, 7 লাখ প্লাস ই আমি সেল করছি এবে। 2015 থেকে 2021 সালের মধ্যে বন্যা, অতিবৃষ্টি আর খরার কারণে ভারত প্রায় 7 কোটি হেক্টর ফসলি জমি হারিয়েছে। জলবায়ু পরিবর্তনের এই যুগে বিশেষ করে কৃষকদের জন্য একটি শক্তিশালী কোল্ড চেইন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কারণ তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি এবং ব্লুমবার্গ ফিলান্থ্রোপিসের সহায়তায় চলা এই প্রকল্পটি রাউরকেলা শহরের জন্য এক বড় স্বস্তি বয়ে এনেছে। এখানকার 5টি বাজার মিলিয়ে 1,500-এরও বেশি কৃষক এই হিমাগারগুলো ব্যবহার করার সুযোগ পায়। প্রায় 500 জন নিয়মিত এগুলি ব্যবহার করে। ইউএনডিপির একটি সমীক্ষায় দেখা গেছে রাউরকেলায় গত 4 বছরে খাদ্যশস্যের অপচয় 1/3 কমেছে। অন্য একটি গবেষণায় দেখা যাচ্ছে এই অঞ্চলের কৃষকদের আয়ও বেড়েছে। আর এই চমকপ্রদ ফলাফলের অন্তরালে আছে একদল নারী, যারা দিন-রাত পরিশ্রম করে চলেছেন। শুধু নিজেদের নয়, তারা ক্ষুদ্র কৃষকদেরও স্বনির্ভর করে তুলছেন। অনেক দশক ধরেই জলবিদ্যুৎ প্রকল্পগুলোর মূল্য দিতে হয়েছে মানুষকে। নদী শুকিয়ে গেছে, জঙ্গল উজাড় হয়েছে, মানুষকে উচ্ছেদ হতে হয়েছে নিজেদের জমি থেকে। ভারতের পাহাড়ি রাজ্যগুলোতে এখনও সেই ক্ষতের চিহ্ন রয়ে গিয়েছে। উপত্যকা ভাসিয়ে না দিয়ে আমরা কি নদীর নিজস্ব প্রবাহের সঙ্গে কাজ করতে পারি? পরবর্তী প্রতিবেদনে আপনাকে দেখাবো এমন কিছু জলবিদ্যুৎ প্রযুক্তি যা নদীকে বাঁচিয়ে রাখতে চায়। আপনি এই জলাধারের পাশে দাঁড়িয়ে আছেন, আর এই জলের গভীরেই তলিয়ে আছে আপনার ফেলে আসা শহর। ভারতের উত্তরাখণ্ডে তেহরি বাঁধ তৈরির সময় প্রায় 1 লক্ষ মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তবে এমন ঘটনা ব্যতিক্রমী নয়। জলবিদ্যুতের বাঁধগুলিকে প্রায় উন্নতির প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু এর জন্য চড়া মূল্য দিতে হয়। আচ্ছা, কোনো ধ্বংসাত্মক নির্মাণ ছাড়াই আমরা যদি এই বিশাল জলরাশিকে কাজে লাগাতে পারতাম তবে কেমন হতো? চলুন জলের পথ ধরে এগোই। ছোট কোনো ঝর্ণা ধরে শুরু করি, তারপর নদীর স্রোত বেয়ে সোজা সমুদ্রে যাত্রা শেষ করি। যাত্রার শুরু এখানেই, যেখানে স্রোত খুব বেশি নয়। এখানে মূল স্রোতে এসে পড়া একটা ছোট খাল দেখা যাচ্ছে, আর তার মধ্যেই রয়েছে একটা ঘূর্ণি যা শক্তি উৎপাদন করছে। এটি একটি ভোর্টেক্স পাওয়ার প্ল্যান্ট। পরিকল্পনাটা খুব সহজ। জল একটা গোল আধারে এসে পড়ে। এটি প্রায় 4 মিটার চওড়া। এর ঠিক মাঝখানে চওড়া ব্লেড যুক্ত একটা টারবাইন বসানো থাকে। বাথটাব খালি করার সময় যেমন ঘূর্ণি দেখি, এখানেও জল সেভাবেই টারবাইনকে ঘোরায়। তা থেকেই জেনারেটর চলে। এভাবে বিদ্যুৎ পাওয়া যায়। তবে তা দিয়ে বড়জোর ইউরোপের 15টি পরিবারের চাহিদা মেটানো সম্ভব। ছোট ট্রাউটের আকারের মাছেরা সাধারণত এর মধ্যে দিয়ে অনায়াসে সাঁতরে যেতে পারে। বড় বাঁধগুলি মাছের চলাচলের পথ আটকে দেয়। তার তুলনায় এই ছোট বিদ্যুৎ কেন্দ্রগুলির ক্ষতিকর প্রভাব অনেক কম। তবুও এই ভোর্টেক্স প্ল্যান্টগুলি নদীর প্রবাহ ও তার পরিবেশ কিছুটা বদল আনতেই পারে। সারা পৃথিবীতে এখন 35টি মতো এমন বিদ্যুৎ কেন্দ্র আছে। বড় কেন্দ্রের তুলনায় এদের কার্যক্ষমতা কম, তাই স্বাভাবিকভাবে এদের উৎপাদনও অনেক কম। One thing is small hydropower is fairly complicated compared to, let's say, solar. ইনি রিনিউয়েবল শক্তি বিশেষজ্ঞ এবং পাবলিক পলিসি উপদেষ্টা লিডিয়া পাওয়েল। প্রত্যন্ত অঞ্চলে যেখানে ছোট জলধারা আছে সেখানে এটি সৌর বা বায়ু শক্তির পাশাপাশি স্থানীয় আকারে স্বাধীনভাবে বিদ্যুতের যোগান দিতে পারে। আমাদের পরের গন্তব্য একটি বড় নদী। এখানে মূল ধারণাটা আরও সহজ। স্রোতের মধ্যে শুধু একটা টারবাইন ভাসিয়ে দেওয়া। এটাই পাওয়ার বয় বা স্ট্রম বয়ের মূল নীতি। এটা অনেকটা প্রোপেলার লাগানো সাবমেরিনের মতো দেখতে। নদীর স্রোতের মধ্যে নোঙর ফেলা থাকে। জল যখন ধাক্কা দেয় তখন এর রোটার ঘুরতে থাকে। এভাবেই নদীর স্রোতের গতিশক্তি বিদ্যুতে রূপান্তরিত হয়। এই প্রযুক্তি প্রায় 20 বছর ধরে আছে, কিন্তু শুরুর দিকের যন্ত্রগুলোতে জঞ্জাল আটকে যেত। বিদ্যুৎ কম তৈরি হতো অথবা তীরে সেই বিদ্যুৎ পাঠানো যেত না। পাওয়ার বয়ের উৎপাদনও সময়ের সাথে কমে যায় এবং 2025 সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
তবুও বিভিন্ন সংস্থা নতুন নকশা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। প্রাথমিক ফলাফল বেশ আশাব্যঞ্জক, তবে বড় পরিসরে এগুলো কতটা সফল হবে তা এখনো স্পষ্ট নয়। তবে এর সুবিধা হলো বাঁধ দিতে হবে না, বন্যা হবে না, মাছেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং বয়টি সরানো যাবে। যারা এই প্রযুক্তির পক্ষে তারা মনে করেন বিশ্বের বড় নদীগুলোতে এর বিশাল সম্ভাবনা রয়েছে। শক্তিশালী জোয়ার ভাটার স্রোতেও এটি কাজ করতে পারে। হাইড্রোকাইনেটিক টারবাইনের উদ্ভাবকের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নদীগুলোতে অব্যবহৃত শক্তির সর্বোচ্চ পরিমাণ প্রায় 70 গিগাওয়াট, যে তেহরির বাঁধের মতো প্রায় 30টি বাঁধের ক্ষমতার সমান। তাই এই প্রযুক্তি যথেষ্ট কার্যকর প্রমাণিত হলে কাইনেটিক টারবাইন ভবিষ্যতে স্থানীয় এবং রিনিউয়েবল শক্তির বড় উৎস হয়ে উঠতে পারে। আমরা এখন নদীর মোহনায় এসে পৌঁছেছি। এখানে মিষ্টি জল সমুদ্রের নোনা জলের সাথে মিশেছে। এখানে জলবিদ্যুতের আরেকটি অভিনব ধারণার পরীক্ষা করা হচ্ছে, তা হল অসমোটিক এনার্জি। অসমোটিক পাওয়ার প্ল্যান্ট নদীর কম লবণযুক্ত জল আর সমুদ্রের বেশি লবণযুক্ত জলের প্রাকৃতিক পার্থক্য থেকেই শক্তি তৈরি করে। একটি বিশেষ পর্দার মাধ্যমে দুই ধরনের জলকে আলাদা রাখা হয়। সবুজ রং মেশানো মিষ্টি জল লবণের ভারসাম্য রাখতে প্রাকৃতিকভাবে এই পর্দার ভেতর দিয়ে নোনা জলের দিকে চলে যায় এবং সেখানে জলের চাপ বাড়িয়ে দেয়। এই বাড়তি চাপই টারবাইন ঘুরিয়ে দূষণমুক্ত বিদ্যুৎ তৈরি করে। এটি অসমোটিক শক্তি তৈরির একটি পদ্ধতি। 2010 সালে নরওয়ে বিশ্বের প্রথম পরীক্ষামূলক অসমোটিক পাওয়ার প্ল্যান্ট বানায়, যেখানে শক্তি উৎপাদন করতে নদীর জল আর সমুদ্রের জল ব্যবহার করা হতো। কিন্তু 2013 সাল নাগাদ প্রকল্পটি বন্ধ হয়ে যায়। The amount of water you needed to transport in pipes, channels, tunnels, whatever, that in itself was very expensive. We have shown that it works. But the next step is to make it commercially viable. নরওয়ের সেই শক্তি কেন্দ্র থেকে একটা শিক্ষা পাওয়া গেছে। নদীর মোহনা সম্ভবত এমন কেন্দ্র বসানোর পক্ষে আদর্শ জায়গা নয়। লবণের ঘনত্বের পার্থক্য যেখানে আরও বেশি, সেখানে অসমোসিস সবচেয়ে ভালো কাজ করে। As long as you have high concentrations versus low, then you can sort of harvest energy this way. ইনি স্যান্ড্রা কেন্টিশ, মেলবোর্ন ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক এবং মেমব্রেন গবেষক। বর্তমানে বিশ্বে দুটি সক্রিয় অসমোটিক শক্তিকেন্দ্র রয়েছে, একটি ডেনমার্কে, অন্যটি জাপানের ফুকুওকায়। কোনোটিতেই নদী ও সমুদ্রের জলের পার্থক্য ব্যবহার করা হয় না। ডেনমার্কের প্রকল্পে নুনের খনি থেকে পাওয়া অতি ঘন নুন জল ব্যবহার করা হয়। সমুদ্রের জলের চেয়ে এই জলে নুনের ঘনত্ব অনেক বেশি। আর অসমোটিক বিদ্যুৎ তৈরির জন্য যে শুধু সাধারণ নুন বা সোডিয়াম ক্লোরাইডই লাগবে তেমন নয়। Sodium chloride, potassium chloride, lithium chloride, it doesn't matter as long as you have a high ionic strength, so a lot of ions, a lot of salt, it doesn't matter what salt it is. জাপানে অন্য যে অসমোটিক প্ল্যান্টটি আছে সেটি 2025 সালে চালু হয়েছে। এখানে অসমোসিস জাদুর মতো কাজ করে। পরিশোধিত বর্জ্য জল এবং লবণ অপসারণ কেন্দ্রের ঘন নুন জল ব্যবহার করে টারবাইন ঘোরানো হয়। ভবিষ্যতের লক্ষ্য হল নুন জলের বদলে পুরোপুরি সমুদ্রের জল ব্যবহারের উপায় বের করা। কারণ পৃথিবীর মোট জলের প্রায় 97% তা সমুদ্রের জল। তবে খরচটাই এখানে সবচেয়ে বড় বাধা। এর পর্দা বা মেমব্রেনগুলো এখনও বেশ দামি এবং শুধু নির্দিষ্ট কিছু অবস্থাতেই ঠিকঠাক কাজ করে। তাই অন্যান্য পুনর্নবীকরণযোগ্য উৎসের চেয়ে অসমোটিক বিদ্যুতের দাম এখনও অনেক বেশি। এই তিনটি উদাহরণে বোঝা যায় বিশেষ কিছু পরিস্থিতিতে পরিবেশের ক্ষতি না করেও জলের শক্তিকে কাজে লাগানো সম্ভব। If villages can generate, গ্রামগুলি যদি নিজেরা বিদ্যুৎ উৎপাদন, and sell ব্যবহার ও বিক্রি করতে পারে, electricity, তবে they তারা become অর্থনৈতিক পরিবর্তনের economic অগ্রদূত হয়ে উঠতে পারে। agents of transformation. I think we need to look at these niche solutions as much because they can affect the demand side of the equation. এর কোনোটাই হয়তো রাতারাতি বিশাল বাঁধগুলোর বিকল্প হতে পারবে না, তবে অন্য প্রযুক্তির সাথে সাথে এই প্রকল্প পরিচ্ছন্ন শক্তি যোগাতে পারে এবং বিকেন্দ্রীভূত ব্যবস্থা হিসেবে স্থানীয় পর্যায়ে সর্বক্ষণ সব ঋতুতেই কাজ করতে পারে। নদীর বিরুদ্ধে না গিয়ে তার স্রোতের সাথে তাল মিলিয়ে কাজ করাটাই হয়তো আসল উদ্ভাবন। বিদ্যুৎ চলে গেলে গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে, এ এক বিরাট অসুবিধে। ভারতেও এই একই সমস্যা। মাত্র 10-15 বছর আগেও দিল্লিতে এই ঘটনা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু এখন গ্রামীণ ভারতের বিভিন্ন এলাকায় সহজ আর সাশ্রয়ী
প্রযুক্তি এই পরিস্থিতি বদলে দিয়েছে। চলুন দেখব একটি গ্রামে পরিচ্ছন্ন বিদ্যুতের সরবরাহ কিভাবে গোটা পরিস্থিতি বদলে দিতে পারে, আর এভাবেই কি তৈরি হতে পারে একটা পরিবেশ বান্ধব ভবিষ্যৎ। শিক্ষিকা গীতা কুমারীর স্বপ্ন গ্রামে আধুনিক আর পরিবেশ বান্ধব প্রযুক্তি আসুক। আমি চাই আমাদের গ্রাম আরো পরিষ্কার হোক, রাস্তাগুলো চওড়া হোক, কোথাও যেন ময়লা না থাকে, আমাদের জলও যেন পরিষ্কার থাকে। গীতা কুমারী উত্তরপ্রদেশের সিরসা মাছিপুর গ্রামে থাকেন। দিল্লির এত কাছে হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রা এখনো খুব সাদামাটা। 18 বছর বয়সী গীতা স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়ান। গ্রামের অল্প কয়েকজন নারী পড়াশোনা শেষ করেছেন, তিনি তাদের মধ্যে একজন। আজ তিনি শিক্ষার্থীদের সেলসিয়াসকে ফারেনহাইটে বদলানোর পদ্ধতি শেখাচ্ছেন। সিরসা মাছিপুরের বেশিরভাগ গ্রামবাসী চাষাবাদ আর নন রিনিউয়েবল জ্বালানির উপর নির্ভর করেন। বিদ্যুৎ আসলেও তার দাম বেশি এবং সরবরাহ অনিয়মিত। এখানে শিক্ষার হার কম, শিক্ষার্থীদের স্কুল ছুট হওয়া একটা বড় সমস্যা। বিদ্যুৎ অনিয়মিত হওয়ায় তাদের পক্ষে বাড়িতে পড়াশোনা করাও কঠিন। 2025 সালে ভারতের জ্বালানির চাহিদা 5.5% বাড়বে বলে মনে করা হচ্ছে। এটা হয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াবে, নয়তো উত্তর ভারতের পল্লী গ্রামের মতো নবায়নযোগ্য শক্তির পথে নিয়ে যাবে। সেখানে এখন 200 কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। 23 বছরের শ্রুতি গালহোত্রা একজন সফটওয়্যার ডেভেলপার। তিনি বলছেন এই সৌর বিদ্যুৎ কেন্দ্র গ্রামের জীবন বদলে দিয়েছে। पहले तो ग्रिड में ही जाती है, उसके बाद हमें নিজে থেকে সরবরাহ হয়। প্রথমে তা গ্রিডে জমা হয়, তারপর আমাদের ঘরে আসে। এখন আমরা সবকিছু ব্যবহার করতে পারি, জলের মোটর, পাখা, আলো, এমনকি ফ্রিজও চালাতে পারি। সবই সৌর বিদ্যুতে চলে। सब हैं जो हम यूज कर सकते हैं। দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মিনাঙ্গাদি গ্রাম নিজের মতো করে পরিবেশ বান্ধব পদ্ধতি গড়ে তুলছে। চাষিরাও জিওট্যাগ দেওয়া গাছ লাগাচ্ছেন। একটি মোবাইল অ্যাপে এই গাছের বয়স আর স্বাস্থ্যের খবর রাখা হয়। বিনিময়ে পঞ্চায়েত তাদের ব্যাংকে টাকা জমা করে, কিন্তু একটি শর্ত আছে, গাছগুলো কাটা যাবে না। অনেক ভারতীয় গ্রামে এখনও রান্নার জ্বালানি কাঠের জন্য গাছ কাটা হয়। কিন্তু মিনাঙ্গাদি গ্রামে অনেক পরিবার এখন পরিষ্কার বায়োগ্যাস ব্যবহার করছে। জৈব বর্জ্য থেকে বায়োগ্যাসের কক্ষে কার্বন ডাই অক্সাইড ও মিথেন তৈরি হয়। কাঠের বদলে এই গ্যাস দিয়ে রান্না করা যায়। সমাধান থাকলেও সব জায়গাতে তা কাজে লাগানো যাচ্ছে না। অনেক সৌর পাম্প, সৌর চুল্লি ও বায়োগ্যাস প্ল্যান্ট ঠিকমতো ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। हर गांव की प्रॉब्लम और सिचुएशन बहुत প্রতিটি গ্রামের সমস্যা আলাদা। तो ऐसा नहीं है कि একই সমাধান সব জায়গায় কাজ हम করবে না। सारे देश में एक ही मॉडल को इम्प्लीमेंट करवा सकते हैं। तो हमें আমাদের एक ऐसा मॉडल বিজ্ঞানসম্মত तैयार কিন্তু करना সহজ पड़ेगा পদ্ধতি তৈরি जिससे করতে बड़े হবে, सिंपल যা तरीके স্থানীয় से মানুষ जो कि বুঝতে এবং চালাতে scientifically পারবে। अच्छा हो, लेकिन ऐसा नहीं हो कि लोकल लोग समझ ही ना पाए और कर ही ना पाए। খোলা জায়গায় আবর্জনা পোড়ানো সারা ভারতে বায়ু দূষণের অন্যতম উৎস। মিনাঙ্গাদি গ্রাম অন্য পথ বেছে নিয়েছে এবং পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবহারের পদ্ধতি তৈরি করে নতুন দিশা দেখাচ্ছে। We are achieved 100% of the waste management. আমরা 100% বর্জ্যের ব্যবস্থাপনা তৈরি করেছি। প্রতিটি এলাকায় 2 জন করে কর্মী বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করেন। এই বর্জ্য মিনাঙ্গাদি পঞ্চায়েতের কেন্দ্রীয় বাছাই কেন্দ্রে আনা হয়। সেখানে বর্জ্য কুচি কুচি করা, গুছিয়ে রাখা ও আলাদা করা হয়। এরপর রঙিন ও সাদা প্লাস্টিক, কার্ডবোর্ড, থার্মোকল, কাঁচ ও প্লাস্টিকের বোতল সবকিছু আলাদা করা হয়। bottles, plastic bottles and glass bottles, etc. সিরসা মাছিপুরও একদিন এমন উন্নত হবে, এটাই গীতা কুমারীর আশা। আমি চাই আমাদের গ্রামের পুকুরগুলো পরিষ্কার হোক, চারপাশ গাছে ঘেরা থাকুক। নারীদের জন্য রান্নার গ্যাসের ব্যবস্থা দরকার। উনুনের ধোঁয়ায় তাদের চোখে কষ্ট হয়। তারা সহজে গ্যাসের উনুনে রুটি বানাতে পারেন, তাতে তাদের আরাম হবে। গীতা কুমারী বিশ্বাস করেন তার পরিষ্কার ও আধুনিক গ্রামের স্বপ্ন ধীরে ধীরে সফল হবে। যারা নিজেদের বাড়িতে বাগানে আগাছা পরিষ্কার করেন তারা জানেন এই কাজ কতটা বিরক্তিকর। বড় পরিসরে এই কাজ হয়ে ওঠে আরোই শ্রমসাধ্য। এদিকে আগাছা
নীরবে ফসলের ক্ষতি করে। বিশ্বব্যাপী ফসলের ফলন 1/3 কমিয়ে দিতে পারে। এর জন্য কীটনাশকের ব্যবহার বেড়ে যায়, এর জন্য বিপুল পরিমাণ শ্রম নষ্ট হয়। জার্মানিতে একদল ইঞ্জিনিয়ার এখন এই সমস্যার রুখতে লেজার টেকনোলজি ব্যবহার করছেন। চলুন পরের প্রতিবেদনে আমরা দেখব এআই কিভাবে এই কায়িক পরিশ্রমের বিকল্প হয়ে উঠতে পারে, এর সুবিধে অসুবিধে বা লাভ কতটা। উত্তর জার্মানির এক পেঁয়াজ খেতে এক অভিনব যন্ত্র কাজ করছে। লেজার রশ্মির তাপে তা আগাছা পুড়িয়ে ফেলছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালিত এই আধুনিক প্রযুক্তিটি বেছে বেছে কেবল অবাঞ্ছিত গাছগুলিকেই নষ্ট করে। খেতে শুধু ছাইয়ের মিহি স্তর পড়ে থাকে। এতে মাটি প্রচণ্ড গরম হয়ে ওঠে। চালকদের খুব সাবধানে থাকতে হয় যাতে লেজারের তাপে তারা পুড়ে না যান। এই যন্ত্রে প্রায় 24 কিলোওয়াট আলো ক্ষমতা তৈরি হয়। প্রতিটি লেজারের ক্ষমতা 2 কিলোওয়াট। অর্থাৎ আপনি তলায় হাত রাখলে এই শক্তি মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আপনার ত্বকের অনেক গভীর পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই যন্ত্রের উদ্ভাবক স্টেফান হাইনরিখ ছোটবেলা থেকেই তার খামারে যাতায়াত। তিনি জানতেন আগাছা কতটা সমস্যা তৈরি করতে পারে। এর সুরাহা করতেই তার এই আবিষ্কার। ট্র্যাক্টরের সামনে বসানো জেনারেটর লেজার রশ্মিগুলিকে শক্তি যোগায়, আর স্যাটেলাইটে দিক নির্দেশের সাহায্যে এটি ক্ষেতের উপর দিয়ে এগিয়ে চলে। হাইনরিখের ডক্টরাল থিসিসের অংশ হিসেবে তৈরি করা এআই সফটওয়্যারই এর মূল উদ্ভাবন। এই ক্যামেরা ফসল আর আগাছা আলাদা করে চিনতে পারে, আর সেই অনুযায়ী নিখুঁত নিশানায় লেজার রশ্মি নিক্ষেপ করে। গাছের বৃদ্ধির প্রতিটি পর্যায়ে এই সফটওয়্যারের চেনা, আর এটি লক্ষ লক্ষ তথ্য সংরক্ষণ করতে পারে যা পরে বারবার কাজে লাগানো যায়। লেজার রশ্মি ঠিক কোথায় ফেলতে হবে সফটওয়্যার তা ঠিক করে দেয়। আমরা খোলা জায়গায় কাজ করি যেখানে সবসময় পরিবেশ বদলায়। কোনো আগাছা বড়, কোনোটা ছোট, আবার পাতার আকারও এক এক রকম। এই সবকিছুর সাথে খাপ খাওয়ানো বেশ কঠিন, কিন্তু এআই থাকায় কাজটা শেখা এবং নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে গেছে। তাই বলা যায় এই ক্ষেত্রে এআই এক ছোটখাটো বিপ্লব এনেছে। এর ফলে এইসব এলাকার ছোট মাপের গাজর ও পেঁয়াজ চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন, যেখানে শ্রমিকের অভাব রয়েছে। জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে এবং পরাগ মিলনের সহায়ক পতঙ্গদের বাঁচানোর উপর জোর দিচ্ছে। সেই হিসাবে এই প্রযুক্তি এক পরিবেশ বান্ধব বিকল্প। স্টেফান হাইনরিখের বন্ধু ও ব্যবসায়িক সহযোগী থমাস স্ট্যাঙ্গল বাভেরিয়ায় কোম্পানির সদর দপ্তরে কাজ করছেন। 4 বছর আগে 2 বন্ধু মিলে সংস্থাটি শুরু করেন। তারপর তারা এক নতুন ধরনের যান্ত্রিক নিড়ানিও তৈরি করেছেন। তাদের নিজস্ব এআই সফটওয়্যার চালিত এই যন্ত্র ফসলের সারির মাঝের আগাছাগুলি নিখুঁতভাবে পরিষ্কার করে। আমরা সবসময় কৃষকদের জন্য নতুন কিছু বানাতে চাই। তাদের এখানে অনেক কিছু শেখার সুযোগ থাকে। কাজটা বেশ মজার। নতুন মানুষদের সাথে দেখা হয়, তাদের সমস্যা জানা যায়। এমন কিছু বন্ধু পাওয়া যায় যারা আরও সাহায্য চায়। অনেক কৃষকই বিশেষ করে আলু বাছাইয়ের মতো কাজের সময় শ্রমিক সংকটে ভোগে। এই মেশিনটি পাথর, মাটির দলা আর পচা আলু চিনে নিয়ে খুব সহজেই সেগুলো আলাদা করতে পারে। এতে সময়ও বাঁচে আর কৃষকদের মজুরির খরচও কমে। কৃষিকাজে ব্যবহৃত নানা ধরনের যন্ত্রপাতিতে এই এআই সফটওয়্যারটি কাজে লাগানো সম্ভব। এখন বড় পরিসরে উৎপাদন শুরু করাই লক্ষ্য, যাতে আরও বেশি সংখ্যক খামার এই প্রযুক্তির সুফল পেতে পারে। এই 2 নির্মাতা এখন সরাসরি ব্যবহারের উপযোগী মেশিন বাজারে আনছেন। এআই সফটওয়্যার আগামী দিনে কৃষি প্রযুক্তির চেহারাই বদলে দিতে চলেছে। তবে আপাতত এই প্রযুক্তির যাত্রা সবে শুরু হয়েছে। আজকের মতো এখানেই শেষ। ছোটখাটো ব্যবহারিক পদক্ষেপ অনেক সময় আমাদের নজর এড়িয়ে যায়। আপনার আশপাশেও যদিও এমন কোনো স্থানীয় উদ্যোগ চোখে পড়ে, তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। একই সঙ্গে ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট ফলো করতে ভুলবেন না এবং আগামী সপ্তাহে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না এমনই আরও অনেক প্রতিবেদনের জন্য। দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা।
খামার থেকে বারান্দা, কীটনাশক মুক্ত পুষ্টি সমৃদ্ধ বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।